I'd put it off for a little while. মধ্যপ্রাচ্য জুড়ে একের পর এক মার্কিন ঘাঁটিতে তাণ্ডব লীলা চালাচ্ছে ইরান। কুয়েতে ক্ষেপণাস্ত্র, হরমুজে ট্যাঙ্কার, ইরাকে এয়ার ডিফেন্স ধ্বংস, সব জায়গাতেই আকস্মিক আঘাত। আর এই ধারাবাহিক হামলার পেছনে কাজ করছে ইরানের হাতে থাকা এক গোপন অস্ত্র। ঠিক এই সক্ষমতার কারণেই একের পর এক মার্কিন স্থাপনা গুড়িয়ে দিচ্ছে ইরান। আর এই মুহূর্তে যুক্তরাষ্ট্র শুরু করেছে তাদের সেনা প্রত্যাহার, অস্ত্র সরিয়ে নেওয়া, এমনকি এয়ার ডিফেন্স সিস্টেমও তুলে নিচ্ছে ঘাঁটি থেকে। সবচেয়ে চমকে দেওয়ার মতো ঘটনা, খোদ প্রেসিডেন্ট ট্রাম্প নিজের মুখে স্বীকার করতে বাধ্য হয়েছেন ইরানের সামরিক শক্তির প্রশংসা। যে প্রেসিডেন্টের ভাষায় এতদিন ছিল শুধু হুমকি আর ধ্বংসের ঘোষণা, তার মুখে এবার শোনা গেছে প্রতিপক্ষের সহনশীলতার প্রতি স্বীকৃতি। ভয় থেকে কি এই প্রত্যাহার আর এই প্রশংসা? আসল সেই গোপন অস্ত্রটাই বা কি? আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী গতকাল শুক্রবার ইরান দাবি করেছে যে তারা কুয়েতের আহমদ আল জাবের বিমান ঘাঁটিতে মোতায়েন মার্কিন সামরিক সরঞ্জাম লক্ষ্য করে হামলা চালিয়েছে। একদিন আগে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে জানা যাচ্ছে একই সময়ে 6টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কুয়েতে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ছোড়া হয়েছে বলে বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে। ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই যুদ্ধে কুয়েতে এ পর্যন্ত সবচেয়ে বেশি সংখ্যক হামলা হয়েছে বলে বিশ্লেষকরা জানিয়েছেন। আর এই ধারাবাহিক আঘাত হানার কোনো লক্ষণ এখনো দেখা যাচ্ছে না। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন উঠে আসছে, জর্ডানে মার্কিন ঘাঁটিতে তো আগে হামলা চালিয়েছিল স্বয়ং ইরানি, নিজ থেকেই। তাহলে কেন? মার্কিন ভূরাজনীতি বিশ্লেষক ট্রিটা পার্সি এই বিষয়ে একটা সম্পূর্ণ নতুন তথ্য দিয়েছেন। তিনি বলেছেন, এতদিন ইরান, চীন ও রাশিয়ার স্যাটেলাইট ব্যবহার করে মার্কিন ঘাঁটিগুলো সম্পর্কে তথ্য পেত আর সেই অনুযায়ী হামলা চালিয়ে যাচ্ছিল। কিন্তু সপ্তাহখানেক আগে জর্ডানে যে হামলাটা ইরান চালিয়েছে সেটাই পুরো যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছে বলে দাবি করছেন তিনি। তার ভাষায়, যুক্তরাষ্ট্র বুঝতে পেরেছে ইরানের কাছে এখন তাৎক্ষণিক গোয়েন্দা তথ্য পাওয়ার সক্ষমতা রয়েছে। জানা যাচ্ছে জর্ডান থেকে আমেরিকানরা ইরানে বড় ধরনের নতুন এক হামলার পরিকল্পনা করছিল। আর এই তথ্য পাওয়ার মিনিট 5 মধ্যেই ইরান সেখানে হামলা চালিয়েছে বলে দাবি করা হচ্ছে। এই হামলাতেই শতাধিক মার্কিন সেনা হতাহত হয়েছে বলে বিভিন্ন সূত্র জানাচ্ছে। আর এর জেরেই মূলত যুক্তরাষ্ট্র সাময়িকভাবে ইরানে হামলা বন্ধ করে দিয়েছিল। তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ মারান্দিও একই সুরে কথা বলেছেন এক ডায়ালগ ওয়ার্কশোতে। তার ভাষায়, ইরানের সব মিসাইল ও ড্রোন সিটি মাটির নিচে, আর যুক্তরাষ্ট্র এর একটাও এখন পর্যন্ত ধ্বংস করতে পারেনি। উল্টো ইরান নতুন নতুন গোয়েন্দা তথ্য পেয়ে আমেরিকার স্থাপনাগুলো একের পর এক গুড়িয়ে দিচ্ছে বলে দাবি করছেন তিনি। এই দাবির প্রতিফলন দেখা গেছে খোদ মার্কিন কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান জো কেন্টের বক্তব্যেও। তিনি স্বীকার করেছেন, যুক্তরাষ্ট্র এই জায়গায় বারবার হামলা চালাচ্ছে যাতে শুধু মিসাইল আর বোমাই খরচ হচ্ছে, বাস্তবে কোনো লাভ হচ্ছে না। শুধু স্থলেই নয়, সাগরেও থেমে নেই ইরানের চাপ। গত শুক্রবার আইআরজিসি জানিয়েছে নিয়ম অমান্যকারী 2টি তেলবাহী ট্যাঙ্কারে আঘাত এনে সেগুলোকে থামিয়ে দেওয়া হয়েছে। আর আরও 4টি ট্যাঙ্কার দ্রুত গতিপথ পরিবর্তন করে ফিরে গেছে। আইআরজিসির দাবি অনুযায়ী জাহাজগুলো মার্কিন বিমান বাহিনীর নিরাপত্তায় থেকে একটি অঘোষিত রুট দিয়ে হরমুজ প্রণালী পার হওয়ার চেষ্টা করছিল। উল্লেখযোগ্য বিষয় হল, ঠিক এই হামলার সময়টাতেই প্রেসিডেন্ট ট্রাম্প ব্যস্ত ছিলেন মন্ত্রিসভার সঙ্গে বৈঠকে, যেখানে আলোচনা হচ্ছিল আসন্ন মধ্যবর্তী নির্বাচন, মূল্যস্ফীতি আর চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে। অর্থাৎ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যখন নিজের মন্ত্রিসভা নিয়ে ঘরোয়া রাজনীতির চাপ সামলাতে ব্যস্ত, ঠিক তখনই সাগরে আঘাত হানছে ইরান, যা স্পষ্টতই বার্তা দিচ্ছে যুক্তরাষ্ট্র যতই ব্যস্ত থাকুক না কেন, ইরান তাদের চাপ প্রয়োগ থামাচ্ছে না। মার্কিন সেন্ট্রাল কমান্ড অবশ্য এই দাবি প্রত্যাখ্যান করছে। তবে বাস্তবতা হলো, মাসের পর মাস ধরে যুক্তরাষ্ট্র এই প্রণালীতে বাণিজ্যিক জাহাজের জন্য পূর্ণাঙ্গ নৌপ্রহরা এখনো শুরু করতে পারেনি। এর পাশাপাশি ইরান সংশ্লিষ্ট সংবাদ মাধ্যমের বরাতে জানা যাচ্ছে তেহরান তাদের জ্বালানি স্থাপনা টার্গেট তালিকা হালনাগাদ করেছে। সৌদি আরবের ঘাওয়ার তেলক্ষেত্র, আমিরাতের রোয়াইস শোধনাগার ও জাকুম তেলক্ষেত্র, কাতারের নর্থফিল্ড গ্যাস ও রাস লাফান এলএনজি কেন্দ্র, কুয়েতের বুরগান তেলক্ষেত্র, বাহরাইনের সিত্রা শোধনাগার, এমনকি ইসরায়েলের লেভিয়াথান ও তামার গ্যাস ক্ষেত্রও এই তালিকায়। চলতি বছরের মার্চে ইসরায়েলের এক হামলার জবাবে ইরান কাতারের রাস লাফান এলএনজি কেন্দ্রে সরাসরি আঘাত এনেছিল, যাতে কাতারের বৈশ্বিক এলএনজি রপ্তানি সক্ষমতার প্রায় 17% ক্ষতিগ্রস্ত হয় বলে কাতার এনার্জি নিজেই জানিয়েছিল। অর্থাৎ এই তালিকা নিছক হুমকি নয়, বাস্তবে কার্যকর করার নজির ইরানের আছে। এই ধারাবাহিক আক্রমণেরই বড় লক্ষ্যবস্তু হয়ে উঠেছে ইরাকি কুর্দিস্তানের এরবিল বিমানবন্দর সংলগ্ন মার্কিন ঘাঁটি।
বিপ্লবী গার্ড বাহিনী দাবি করেছে স্যাটেলাইট ছবিতে প্রমাণ মিলেছে যে তারা এরবিলে মোতায়েন একটি প্যাট্রিয়ট PSE-3 সিস্টেমের অংশ ধ্বংস করতে সক্ষম হয়েছে। এর কয়েকদিন আগেও শাহিদ 136 আত্মঘাতী ড্রোন দিয়ে আরেকটি লঞ্চার ধ্বংসের দাবি করা হয়েছিল। আর এই আঘাতের পরই এলো চাঞ্চল্যকর খবর। আলমনিটর জানাচ্ছে এরবিল ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্র তাদের শেষ বাহিনী প্রত্যাহার শুরু করেছে। আর প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম ইতিমধ্যে অজানা গন্তব্যে সরিয়ে নেওয়া হয়েছে। বছরের পর বছর ধরে এই ঘাঁটি ছিল মার্কিন কুর্দি নিরাপত্তা ছাতার কেন্দ্রবিন্দু। আজ সেটাই কার্যত এয়ার ডিফেন্সবিহীন, খালি পড়ে আছে। এই পিছু হটার পেছনের কারণ বুঝতে হলে তাকাতে হবে খোদ আমেরিকান গণমাধ্যমের দিকেই। ফক্স নিউজ প্রতিবেদন করেছে, যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরোধী মজুদ এমনভাবে কমে যাচ্ছে যে সামরিক পরিকল্পনাকারীরা এখন ভাবছেন বর্তমান মাত্রায় পাল্টা হামলা চালিয়ে যাওয়া আদৌ সম্ভব কিনা। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের হিসাব অনুযায়ী যুদ্ধের আগে যুক্তরাষ্ট্রের কাছে ছিল প্রায় 2300টি প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর, যা এখন নেমে এসেছে 827-এর নিচে। থার্ড ইন্টারসেপ্টরের সংখ্যাও 452 থেকে কমে 278-এ দাঁড়িয়েছে। অর্থাৎ যুক্তরাষ্ট্র তাদের সবচেয়ে দামি প্রতিরক্ষা অস্ত্রের প্রায় 2/3 খরচ করে ফেলেছে। আর এই মজুদ পুনরায় পূর্ণ করতে সময় লাগতে পারে 3 বছরেরও বেশি। আর ঠিক এই ভয় আর চাপের আবহে এলো সবচেয়ে চমকে দেওয়ার মতো মন্তব্য। ক্যাম্প ডেভিডে এক ক্যাবিনেট বৈঠকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, বেশিরভাগ মানুষ এতদিনে হাল ছেড়ে দিত, কিন্তু ইরানিরা হাল ছাড়েনি। তাই এই ব্যাপারে আমি তাদের কৃতিত্ব দেই, তারা টাফ। মজার বিষয় হলো, এই একই ঘরে সর্বশেষ যখন তিনি বসেছিলেন তখন ইরানে বোমা হামলার নির্দেশ দিচ্ছিলেন। আজ তাকে দেখা যাচ্ছে দ্বিধাগ্রস্ত ও দিশেহারা অবস্থায়। গত কয়েক মাস ধরে যেই ট্রাম্পের মুখে শোনা গেছে, আমরা তাদের ব্রিজ উড়িয়ে দেব, নরকে বাস করবে তোমরা, এর মতো হুমকি, সেই একই ট্রাম্পের মুখে এবার শোনা গেল প্রতিপক্ষের প্রতি খোলাখুলি প্রশংসা। শিকাগো বিশ্ববিদ্যালয়ের ভূরাজনীতি বিশ্লেষক অধ্যাপক রবার্ট পেপ এই পুরো পরিস্থিতিকে একটা নাম দিয়েছেন, এসক্যালেশন ট্র্যাপ। বাংলায় বলা যায় উত্তেজনা বৃদ্ধির ফাঁদ। তার ভাষায়, এভাবে যুক্তরাষ্ট্র আরও বড় হামলা করতেই থাকবে। আর একসময় অস্ত্র গোলাবারুদ ফুরিয়ে এলে নিজেরাই ফিরে আসতে বাধ্য হবে। ইরানের হাতে এখন গ্রাউন্ড লেভেলে রিয়েল টাইম গোয়েন্দা তথ্য পাওয়ার সক্ষমতা থাকায় ট্রাম্প প্রশাসন এবং মার্কিন সামরিক নেতৃত্ব এখন কার্যত ইরানকে ভয় পাচ্ছে বলে বিশ্লেষকদের একটা বড় অংশ মনে করছেন। আর তাদের সাম্প্রতিক প্রতিটি পদক্ষেপ, সেনা প্রত্যাহার হোক বা মুখের সুরবদল, সেই ভয় থেকে আসছে বলে দাবি করা হচ্ছে। এদিকে জানা যাচ্ছে পররাষ্ট্রমন্ত্রী রুবিও ইরানের সঙ্গে আলোচনায় জড়িত থাকা তথ্য প্রকাশ্যে এলেও ইরান নিজেই এমন কোনো আলোচনা হওয়ার কথা অস্বীকার করছে। শুধু এরবিলই নয়, পুরো ইরাক থেকেই যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহারের পথে হাঁটছে। ইরাকি প্রধানমন্ত্রী আলী আল জাইদি ঘোষণা দিয়েছেন, আগামী 30 সেপ্টেম্বরের মধ্যে ইরাক থেকে সমস্ত মার্কিন সেনা প্রত্যাহার সম্পন্ন হবে, 23 বছরের সামরিক উপস্থিতির অবসান ঘটিয়ে। ট্রাম্প নিজেই বলেছেন, আমি মনে করি না এখন আর সেখানে সামরিক উপস্থিতির প্রয়োজন আছে। কুয়েতে ক্ষেপণাস্ত্র, হরমুজে ট্যাঙ্কার, এরবিলে এয়ার ডিফেন্স ধ্বংস, খোদ মার্কিন গণমাধ্যমেই অস্ত্র ভাণ্ডারের সংকট শিকার। আর এসবের মাঝেই যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার আর প্রতিপক্ষের প্রতি ট্রাম্পের প্রশংসা 3 মাস আগেও যা কল্পনা করা কঠিন ছিল। বিশ্লেষকদের একটা বড় অংশ মনে করছেন, এটা নিছক কথার পরিবর্তন নয়, বরং যুদ্ধক্ষেত্রের বাস্তবতা ফুরিয়ে আসা অস্ত্র ভাণ্ডার, রিয়েল টাইম গোয়েন্দা তথ্যের সামনে দাঁড়ানো একের পর এক ব্যর্থ প্রতিরক্ষা ব্যবস্থায় ওয়াশিংটনকে এই অবস্থানে ঠেলে দিয়েছে। সামনের দিনগুলোতে এই সমীকরণ কোন দিকে মোড় নেয়, যুক্তরাষ্ট্র আদৌ নতুন করে হামলার পথে হাঁটবে নাকি ধীরে ধীরে পুরো অঞ্চল থেকে সরে যাবে, সেটা এখন দেখার বিষয়।